আচ্ছা, তো ওয়েলকাম টু এভরিওয়ান ইন্ডিয়ান পলিটি ক্লাস। তো এমসিকিউ সেশন টোটাল 20টা এমসিকিউ আছে, মিক্সড এমসিকিউ, টপিক ওয়াইজ নয়, কারণ যেহেতু আজকে প্রথম ক্লাস, তো সেই ক্ষেত্রে মানে এমসিকিউ সেশন কিভাবে নিলে তোমাদের সুবিধা হবে সেটা তো আগে থেকে জানাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আজকে আমি মিক্সড একটা সেট তোমাদের জন্য তৈরি করেছি। এবার আমি তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করব যে এই যে কোশ্চেন অ্যান্সার সেশন যেটা আমি তোমাদের নেব, তো এখানে টপিক ওয়াইজ নিলে তোমাদের সুবিধা নাকি মিক্সড নিলে সুবিধা, এটা তোমরা বলবে। তাহলে সেইভাবে আমি নেক্সট ক্লাস থেকে আমি পিপিটি বা ম্যাটেরিয়াল হচ্ছে তৈরি করব। ওকে, এটা আমি তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি যে কোশ্চেন অ্যান্সার যে সেশন যেটা আমি তোমাদের নেব, এটা টপিক ওয়াইজ না মিক্সড, কোনটা করলে তোমাদের সুবিধা হবে। যেটা তোমরা বলবে সেইভাবে হচ্ছে আমি ক্লাস নেব। স্যার টপিক টপিক ওয়াইজ করলে খুব সুবিধা হবে। ওকে, ঠিক আছে। তো টপিক ওয়াইজই তাহলে নেক্সট ক্লাস থেকে আমি নেব। টপিক ওয়াইজ মানে কিন্তু একদম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একদম অ্যামেন্ডমেন্ট, যা যা আমাদের সিলেবাসের মধ্যে। আগে বলে দেবেন যে এই টপিকটা করাবেন, তো আমরা পড়ে রাখবো স্যার, তো সেই মতো আমরা প্রিপারেশন নিয়ে রাখবো। একদম 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 অবশ্যই। তো আমি আজকেই বলে দিচ্ছি, ধরো নেক্সট দিন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নেক্সট দিন হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। তোমরা পড়ে আসবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং সেখান থেকে আমি হ্যাঁ, এবার প্রশ্ন কিন্তু সেখানে ইজি এবং হার্ড দু রকমেরই কিন্তু থাকবে, ঠিক আছে? ওকে, তো নেক্সট যে ক্লাসটা আমাদের হবে, এর পরের যে ক্লাসটা, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর কোশ্চেন অ্যান্সার, এবং কোশ্চেন্স কিন্তু থাকবে ইজি টু হার্ড। স্যার আপনি মেন্সের মতো করবেন তাহলেই হবে। স্যার আপনি মেন্সের মতো করবেন তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো মেন্সের মতনই ইজি টু হার্ড। কারণ মেন্সে আমরা যে প্রশ্ন পাই সেখানে যেরকম সহজ প্রশ্ন থাকে সেরকম কঠিন প্রশ্নও থাকে, ঠিক আছে? তো ইজি টু হার্ড হচ্ছে মিক্সড কোশ্চেন্স থাকবে, ঠিক আছে? যেটা আমাদের মেন্স পেপারে যেরকম স্ট্যান্ডার্ড হয়ে থাকে। ওকে, আর তোমাদের যদি কোথাও কোনো ডাউট যদি থাকে, মানে ধরো আমি নেক্সট তোমাদের ক্লাস নিব কোশ্চেন অ্যান্সার সেশন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর, ঠিক আছে? তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ধরো তোমরা পড়বে, পড়ে আসবে, তার উপরে কোশ্চেন অ্যান্সার তোমরা সলভ করবে। এবার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে যে স্যার এই আইনের এই জায়গাটা বুঝতে পারছি, চার্টার অ্যাক্টের এই জায়গাটা বুঝতে পারছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের এই জায়গাটা বুঝতে পারছি, এই আইনের সাথে ওই আইনের কি পার্থক্য, তো এরকম যদি কোনো ডাউট থাকে তো সেটাও কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। তাহলে সেই ডাউটটা আমি কি ক্লাসের মধ্যে আলোচনা করে নিতে পারবো, ডিসকাশনস করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, তো চলো আজকের আমাদের এমসিকিউ সেশন একটা মিক্সড সেট, একটা মিক্সড প্র্যাকটিস সেট হচ্ছে আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে, তোমরা অ্যান্সার করবে, সেটা ভয়েসে করতে পারো অথবা তোমরা টেক্সট বা মেসেজের মাধ্যমেও করতে পারবে, যেটা তোমাদের সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, when was a special provisions added to the Citizenship Act as per provisions of the Assam Accord? শান্তনু অ্যান্সার করেছো 1984, দেখতে পাচ্ছি। এই যে সেটটা তোমরা সলভ করছো, এই সেটটা কিন্তু মেন্স স্ট্যান্ডার্ডের। হ্যাঁ বলো। 85। আচ্ছা, কাজল বলছো 85।
তো দুটো আমি অ্যান্সার পেলাম, একটা হচ্ছে শান্তনু 1984 আর কাজল হচ্ছে 1985। স্যার 1985। 1985। তো চলো এবার আমি অ্যান্সারটা বলি। তো এখানে সঠিক যে উত্তর, সেই উত্তরটা কিন্তু হবে 1985। ওকে, আসাম অ্যাকর্ড এটা কি কেউ বলতে পারবে? আসাম অ্যাকর্ড এটা কি? বলতে পারবে আসাম অ্যাকর্ড এই বিষয়টা কি? আচ্ছা আমি বলি, আসাম অ্যাকর্ড একটা হচ্ছে তোমার ট্রি পার্টি এগ্রিমেন্ট। ঠিক আছে, একটা ট্রি পার্টি এগ্রিমেন্ট কাদের মধ্যে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং আসাম মুভমেন্ট যারা করেছিল তাদের মধ্যে। আসাম মুভমেন্ট, এই যে আসাম মুভমেন্ট কি কারণে হয়েছিল? আসামের যারা ইললিগাল মাইগ্রেন্ট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এটা ছিল আসাম মুভমেন্টের মূল উদ্দেশ্য, যে আসামের যারা ইললিগাল মাইগ্রেন্ট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আসামের যারা মূল নিবাসী তাদের যে অধিকার, তাদের যে সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে হবে। তো এই যে ইললিগাল যারা মাইগ্রেন্ট তারা কোথা থেকে এসেছিল? বাংলাদেশ থেকে। এবং তার ফলে এই যে ইললিগাল মাইগ্রেন্টের সংখ্যা আসামে এতটা বেড়ে গিয়েছিল, তার ফলে আসামের যারা মূল নিবাসী তারা তাদের অধিকার সুযোগ সুবিধা থেকে কি হচ্ছিল? বঞ্চিত হচ্ছিল। তখন কি হলো? আসাম মুভমেন্ট, আসামের বিভিন্ন যারা স্টুডেন্ট অর্গানাইজেশন তারা কি করলো? আসাম মুভমেন্ট স্টার্ট করলো। এই মুভমেন্টের ডিমান্ড কি ছিল? যে আসামের যারা ইললিগাল মাইগ্রেন্ট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আসামের যারা মূল নিবাসী তাদের অধিকার, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তো এই মুভমেন্ট এমন এক চরম জায়গায় গিয়েছিল যে একটা এগ্রিমেন্ট সরকারকে করতে হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং মুভমেন্টের সাথে যুক্ত যারা ছিল। এটাই হচ্ছে আসাম অ্যাকর্ড। এবং এই আসাম অ্যাকর্ডের পরিপ্রেক্ষিতে বর্তমানে আসামে কি হয়েছিল? এনআরসি। তো আসাম অ্যাকর্ড দেখো হচ্ছে কবে? 1985-এ, কিন্তু এনআরসি হচ্ছে রিসেন্ট টাইমে। তো আসাম অ্যাকর্ড অনুযায়ী আসামে এনআরসি হওয়াটা কিন্তু বাধ্যতামূলক ছিল, কিন্তু সেটা হয়েছিল না। তো এই আসাম অ্যাকর্ড নিয়ে তারপরে যারা আন্দোলনকারী তারা কোর্টে মুভ করে এবং ফাইনালি সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম অ্যাকর্ড অনুযায়ী কি হয়? আসামে এনআরসি হয়। তো এই যে আসাম অ্যাকর্ডের যে প্রভিশনস, সেটা আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে 1985-এ। আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে আসাম অ্যাকর্ডের কি রয়েছে? প্রভিশনস রয়েছে। ঠিক আছে, তাহলে আসাম অ্যাকর্ডের পরিপ্রেক্ষিতে আসামে কি হয়েছে? এনআরসি হয়েছে। ঠিক আছে, এবার এখানে এনআরসি থেকে আমি বলি যে এনআরসি মানে কি? যারা ইললিগাল মাইগ্রেন্ট, যারা ইললিগাল তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করা। তার মানে কি? কারা লিগাল কারা ইললিগাল সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করা এনআরসির মাধ্যমে। এনআরসি হোল ইন্ডিয়াতে হতে পারে, আবার এনআরসি একটা পার্টিকুলার স্টেটেও কিন্তু হতে পারে। যেরকম আমরা আসামের ক্ষেত্রে দেখলাম যে পার্টিকুলার আসামে কি হলো? এনআরসি হলো। ঠিক আছে, ওকে, চল এরপরে চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নতে। স্যার এই এগ্রিমেন্টটা কাদের মধ্যে হলো? এই থ্রি পার্টি এগ্রিমেন্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং আসাম মুভমেন্টের সাথে যারা ছিল। আচ্ছা।
এবং এই আসাম অ্যাকর্ড যখন হচ্ছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী রাজীব গান্ধী। এটা কিন্তু মনে রাখবে যে কোন প্রধানমন্ত্রীর আমলে আসাম অ্যাকর্ড হয়েছিল সাইন। রাজীব গান্ধী। স্যার হুম। স্টেট গভর্নমেন্ট বললেন তো, মানে কোন স্টেট গভর্নমেন্টের সঙ্গে? শুনতে পাচ্ছি না, একটু জোরে বল। স্টেট গভর্নমেন্ট বললেন তো, হুম। আমি বলছি যে কোন স্টেট গভর্নমেন্টের সঙ্গে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং আসাম স্টেট গভর্নমেন্ট। আসাম অ্যাকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসাম অ্যাকর্ড তো আসাম স্টেট গভর্নমেন্ট। আচ্ছা। দেখো 2 নম্বর প্রশ্ন। স্নেহাময় অ্যান্সার করেছো এ। ইউধাজিৎ অ্যান্সার করেছো এ। শান্তনুর অ্যান্সার এ। চলো, অরিজিনাল কনস্টিটিউশন মানে যে কনস্টিটিউশন আমরা 26 নভেম্বর 1949-এ অ্যাডপ্ট করেছিলাম, যে সংবিধান আমাদের কার্যকর হয়েছিল 26 jan 1950, দ্যাট ইজ মিনস অরিজিনাল কনস্টিটিউশন। অরিজিনাল কনস্টিটিউশন আর্টিকেল 1, যেখানে ইন্ডিয়ার যে কম্পোজিশন, সেই কম্পোজিশনে কি বলা হয়েছিল? স্টেট এবং হচ্ছে অ্যাকওয়ার্ড টেরিটরি, এই নিয়ে হচ্ছে ইন্ডিয়ার কম্পোজিশন, স্টেটস অ্যান্ড অ্যাকওয়ার্ড টেরিটরি। এবার এই যে স্টেট, এই স্টেট গুলোর কি ছিল? 3টে ভাগ ছিল, এ ক্যাটাগরি স্টেট, বি ক্যাটাগরি স্টেট এবং সি ক্যাটাগরি স্টেট। আর একটা ছিল, সেটা হচ্ছে টেরিটরি ইন পার্ট ডি। তাহলে স্টেটের কি ছিল? 3টে ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। আর একটাকে আমরা কি বলছি? টেরিটরি ইন পার্ট ডি, যেখানে একমাত্র ছিল আন্দামান অ্যান্ড নিকোবর। ঠিক আছে, এটা ছিল আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের ভার্সন। কিন্তু বর্তমানে জন্য যদি আমরা আর্টিকেল 1 যদি দেখি, প্রেজেন্ট যদি আমরা আর্টিকেল 1 যদি আমরা দেখি, সেখানে ইন্ডিয়ান ইউনিয়নের কম্পোজিশন কি বলছে? নাম্বার 1 স্টেটস, নাম্বার 2 ইউনিয়ন টেরিটরিজ, and number 3 অ্যাকওয়ার্ড টেরিটরি। তাহলে এটা ছিল অরিজিনাল কম্পোজিশন আর এটা হচ্ছে প্রেজেন্ট কম্পোজিশন। তাহলে বুঝতেই পারছো এখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা স্টেটের এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি কি করা হলো? অ্যাবলিস্ট করে দেওয়া হলো। অ্যাবলিস্ট করে দেওয়া হলো। এ ক্যাটাগরি স্টেট মানে হচ্ছে গভর্নর স্টেট ছিল,
যেরকম ওয়েস্ট বেঙ্গল, মাদ্রাজ, বোম্বে, এগুলো ছিল এ ক্যাটাগরি স্টেট। বি ক্যাটাগরি স্টেট ছিল মূলত প্রিন্সলি স্টেট গুলো, জম্মু অ্যান্ড কাশ্মীর, হায়দ্রাবাদ, ত্রাভাঙ্কুর, কোচিন এক্সেট্রা। সি ক্যাটাগরি স্টেট ছিল হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেট। তাহলে এই যে স্টেটের যে ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন, যেটা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের ছিল, সেটা 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাবলিশড হয়ে গেল। এবং 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি বলা হলো, যে ইন্ডিয়ান টেরিটরি ইজ কনসিস্ট অফ স্টেটস, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড অ্যাকওয়ার্ড টেরিটরি। তাহলে অরিজিনাল কনস্টিটিউশন রেকগনাইজড 2 টেরিটরিজ, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, এটা রং স্টেটমেন্ট। অরিজিনাল কনস্টিটিউশনে ইউনিয়ন টেরিটরি এর কোনো কনসেপ্ট ছিল না। এই যে সি ক্যাটাগরি স্টেট, এই সি ক্যাটাগরি স্টেটকে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি করা হলো, ইউনিয়ন টেরিটরি। আর এ ক্যাটাগরি স্টেটকে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা করা হলো হচ্ছে স্টেটস। আর বি ক্যাটাগরি স্টেট মানে প্রিন্সলি স্টেট অ্যাবলিশড হয়ে গেল এই 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। তাহলে এখানে সেকেন্ড যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কারেক্ট, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, এনি ডাউট? যদি কোনো ডাউট থাকে প্রশ্ন করে নেব। চলো 3 নম্বর প্রশ্ন। স্নেহাময় অ্যান্সার করেছো ডি। ইউধাজিৎ অ্যান্সার করেছো সি। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সি। ইনকারেক্ট বলেছে অ্যাবাউট 8 শিডিউল, অ্যান্সার হচ্ছে সি। 8 শিডিউলে অরিজিনালি 14টা ল্যাঙ্গুয়েজের উল্লেখ ছিল, বর্তমানে 22টা ল্যাঙ্গুয়েজ। তার মানে কি 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। এবার এই 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো। 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো। আর 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো, টোটাল 8টা। তাহলে 8 শিডিউলে আমরা যে 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি, কিভাবে করেছি? সংবিধান সংশোধনের মাধ্যমে, আর্টিকেল 368। মানে কি? স্পেশাল মেজরিটি। এখানে কি বলেছি? সিম্পল লেজিসলেটিভ প্রসেস। সিম্পল লেজিসলেটিভ প্রসেসে যদি আমরা 8 শিডিউলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারতাম, তাহলে এই 3টে অ্যামেন্ডমেন্ট হতো না। 21st, 71st, 92nd অ্যামেন্ডমেন্ট, এই 3টে অ্যামেন্ডমেন্টের দ্বারা 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হতো না। আমরা একটা সাধারণ আইন করে 8 শিডিউলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারতাম।
তাহলে এই শিডিউলে যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হয় তো আমাদেরকে কি করতে হবে? সোজা কথায় সংবিধান সংশোধন, আর্টিকেল 368 যে প্রসেস, সেই প্রসেস আমাদের ফলো করতে হবে, স্পেশাল মেজরিটি। ঠিক আছে, তাহলে এখানে ইনকারেক্ট যদি আমরা বলি তো অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, সবাই কিন্তু অ্যান্সার করছো না। কোশ্চেন অ্যান্সার সেশনে যদি অ্যান্সার যদি না করো তাহলে কিন্তু ক্ষতিটা কিন্তু তোমাকে। দেখো একটা জিনিস জানবে যে ভুল করতে হবে। হ্যালো স্যার, সোজা কথা স্পেশাল রাখবে। মেজরিটি বলতে টু থার্ড মেজরিটি তো? হ্যাঁ, 2/3 মেজরিটি। একটা জিনিস স্যার জানবে, টু ভুল থার্ড করতে মেজরিটি, হবে। হ্যাঁ বলো। স্যার টোটালে টু থার্ড মেজরিটি? আর্টিকেল 368 এ যে স্পেশাল মেজরিটি বলা আছে, যেটা হচ্ছে স্যার টু থার্ড প্রেজেন্ট এন্ড ভোটিং, স্যার টু থার্ড প্রেজেন্ট এন্ড ভোটিং না টু থার্ড টোটাল অফ আর্টিকেল টোটাল ক্যাপাসিটি? 368 এ স্পেশাল মেজরিটি কি বলা আছে? আর্টিকেল 368 এ স্পেশাল মেজরিটি কি বলা আছে? বলা আছে টু থার্ড অফ দ্য মেজরিটি টোটাল অফ মেম্বার। টোটাল স্ট্রেংথ, 1 মিনিট, মেজরিটি অফ টোটাল স্ট্রেংথ and 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এই মেজরিটিটা কি বললাম আরেকবার বলছি, হ্যাঁ বুঝতে মেজরিটি পেরেছি। অফ টোটাল স্ট্রেংথ, মেজরিটি অফ টোটাল স্ট্রেংথ and 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এই মেজরিটি সিকিউর করতে হবে। ঠিক আছে, যেটা আর্টিকেল 368 এ বলা আছে। ওকে, আচ্ছা অ্যান্সার করো 4 নম্বর প্রশ্ন, অ্যান্সার করো, ভুল হোক ভুল হোক, লজ্জা আহ, করলে হবে না যে আমার অ্যান্সার ভুল হলে 10 জন কি ভাববে, ভেবে লাভ নেই। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে 26 jan 1950। অনেকে আমরা ভাবতে পারি স্যার 15 আগস্ট 1947 কেন হলো না? কারণ দেখবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যেখানে কি বলা হচ্ছে যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন তৈরি করা হচ্ছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যদি দেখো কি বলা হচ্ছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন তৈরি হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান। তাহলে ইন্ডিয়াকে কি করা হলো, ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হলো। আর এই ডমিনিয়ন স্ট্যাটাস এন্ড হলো যখন আমাদের সংবিধান কার্যকর হলো 26 jan 1950। তাহলে 15 আগস্ট 1947 টু 26 jan 1950 আমাদের স্ট্যাটাস কিন্তু ছিল ব্রিটিশ ডমিনিয়ন। আর এই স্ট্যাটাস এন্ড হলো কবে, 26 jan 1950 যখন আমাদের সংবিধান আমরা কার্যকর করব। ওকে, প্রিয়াম্বলে আমাদের কি বলা রয়েছে, ইকোনমিক জাস্টিস এর কথা। তো ইকোনমিক জাস্টিস এনসিওর করার জন্য আমাদের সংবিধানে কি প্রভিশনস রয়েছে? সংবিধানে বলা আছে, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং প্রভিশনস ইজ দেয়ার ইন আওয়ার কনস্টিটিউশন টু এনসিওর ইকোনমিক জাস্টিস? আমাদের সংবিধানে বলা আছে।
আচ্ছা, চলো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ডি, অল। প্রিয়াম্বল আশা করি প্রত্যেকের মুখস্থ। With the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socially secular democratic republic, and to secure to all citizens justice, social, economic, political, liberty, equality, fraternity, আর যেটা বলা রয়েছে যে in our constituent assembly this 26th day of November do hereby adopt, enact and give to ourselves this constitution. তাহলে প্রিয়াম্বলে কি বলা হচ্ছে যে ভারতের প্রত্যেকটা মানুষের জন্য, ভারতের প্রত্যেকটা নাগরিকের জন্য সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস কি করতে হবে, সিকিউর করতে হবে। ইকোনমিক জাস্টিস মানে কি? অর্থনৈতিক নিরাপত্তা। এক কথায় যদি বলি যে ভারতের কোনো মানুষ অর্থনৈতিক কোনো শোষণের কি হবে না, শিকার হবে না। অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, অর্থনৈতিক নিশ্চয়তা থাকবে। তাহলে আমাদের সংবিধানে ইকোনমিক জাস্টিস সিকিউর বা এনসিওর করার জন্য আমাদের সংবিধানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি প্রভিশনস রয়েছে? আমাদের সংবিধানে বলা রয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আমাদের সংবিধানে বলা রয়েছে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ। আমাদের সংবিধানে বলা রয়েছে ইনকামের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি সেটাকে মিনিমাইজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এগুলো কোন আর্টিকেলে বলা আছে, বলতে পারবে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 16 মনে হচ্ছে। আর্টিকেল 16 কি স্যার? 39 equal pay for equal work both men and women. Prevention of concentration of wealth, স্যার এটা একটু বলে দিন তো ব্যাপারটা কি স্যার? সম্পদের কেন্দ্রীকরণ আটকাতে হবে। মানে দেখা যাচ্ছে দেশের সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত। দেখা যাচ্ছে দেশের 60% সম্পদ 10% মানুষের হাতে, আর 40% 90% মানুষের হাতে। দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ। এটাকে আটকাতে হবে। এটাও বলা রয়েছে কোথায়? আর্টিকেল 39। আর মিনিমাইজ দ্য ইনইকুয়ালিটিজ ইন ইনকাম। ইনকামের ক্ষেত্রে যদি ইনইকুয়ালিটি থাকে তো সেটাকে মিনিমাইজ করতে হবে, ধনী দরিদ্রের ব্যবধান কমাতে হবে। এটা বলা রয়েছে আর্টিকেল 38-এ। এই সবটাই বলা রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, এগুলো সব কিন্তু মেন্স স্ট্যান্ডার্ডেড কিন্তু প্রশ্ন। দেখো অ্যান্সার করো। স্যার, হুম, যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেট তৈরি হয় তাহলে সেটা কি অ্যাবলিশ করা হচ্ছে? এটা তুমি বলো, আমি তো পরে ব্যাখ্যা করব। তুমি এটা ভেবে তুমি অ্যান্সার করো। তুমি তোমার যুক্তিতে অ্যান্সার করো, তারপর তো আমি ব্যাখ্যা অবশ্যই করে দেবো।
আচ্ছা, যে কটা আমি অ্যান্সার পেয়েছি, তো সঠিক কি ভুল সেটা আমি ডিসকাস করি, তারপরে সেটা দেখে নেব। There is no provisions for abolition of state anywhere in Indian constitution. Particularly যদি আমি বলি পার্ট 1 আর্টিকেল 1 to 4 কোথাও কিন্তু অ্যাবলিশন অফ স্টেট এই প্রভিশনস কিন্তু নেই। আর্টিকেল 3 যদি আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, ফরমেশন অফ স্টেটের কথা, অ্যাবলিশন অফ স্টেট কিন্তু বলা হচ্ছে। তাহলে প্রথম যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট, যে আমাদের সংবিধানে কোথাও অ্যাবলিশন অফ স্টেটের প্রভিশনস নেই। কিন্তু যদি আমরা বলি ভারতবর্ষে এরকম অনেক স্টেট আছে যেগুলো একসময় ছিল এখন কিন্তু নেই। আমি খুব পুরনো যেরকম এক্সাম্পল দেব, আবার নতুন এক্সাম্পলও দেব। নতুন এক্সাম্পলের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর তো স্টেট ছিল, কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর কি এখন স্টেট? না, ইউনিয়ন টেরিটরি। তুমি এখন দেখাতে পারবে ভারতবর্ষের জম্মু অ্যান্ড কাশ্মীর বলে কোনো স্টেট? না। এবার অতীতে চলে যাই। অতীতে বোম্বে বলে হচ্ছে স্টেট ছিল, কিন্তু সেই স্টেটটা কোথায়? তোমরা বলবে স্যার বোম্বে স্টেট তো আছে মহারাষ্ট্র। একদম ঠিক, কারণ বোম্বেকে কি করা হলো, ভেঙে হচ্ছে মহারাষ্ট্র এবং হচ্ছে গুজরাট। তাহলে আর্টিকেল 3 তে ডিরেক্টলি বলা নেই অ্যাবলিশন অফ স্টেট, কিন্তু আর্টিকেল 3 তে কি বলা রয়েছে, ফরমেশন অফ স্টেট। এই ফরমেশন অফ স্টেট কিভাবে হতে পারে? আমরা একটা স্টেট ভেঙে দুটো স্টেট করতে পারি, যেরকম বোম্বে। আমরা দুটো স্টেটকে মার্জ করে দিয়ে একটা নতুন স্টেট করতে পারি, পারি তো? তাহলে বোম্বে এই স্টেটটা তো নেই, যেটা এক সময় ছিল। তাহলে এই যে বোম্বে ভেঙে মহারাষ্ট্র গুজরাট, এটা হয়েছে আর্টিকেল 3 অনুযায়ী। আবার আর্টিকেল 3 অনুযায়ী জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট থেকে ইউনিয়ন টেরিটরি, জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি হয়ে গেল, লাদাখ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এটাই তো অ্যাবলিশন অফ স্টেট। তাহলে ডিরেক্টলি আমাদের সংবিধানে কোনো আর্টিকেলে কোথাও বলা নেই অ্যাবলিশন অফ স্টেট, কিন্তু আর্টিকেল 3 পার্লামেন্টকে যে ক্ষমতা দেওয়া হচ্ছে ফরমেশন অফ স্টেট, তো স্টেট ফর্ম করতে গিয়ে পার্লামেন্ট কি করতে পারে, একটা স্টেট ভেঙে দুটো নতুন রাজ্য তৈরি করতে পারে, দুটো স্টেটকে সংযুক্ত করে একটা নতুন স্টেট তৈরি করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে পাওয়ার টু অ্যাবলিশ দ্য স্টেট ইজ অ্যান ইনহেরেন্ট পাওয়ার অফ পার্লামেন্ট আন্ডার আর্টিকেল 3। এটাও কারেক্ট। তাহলে কারেক্ট স্টেটমেন্ট যদি আমরা বলি, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, ক্লিয়ার? কাউরির যদি কোথাও কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করে নেব। সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? একটা কেন্দ্র থেকে ভারতবর্ষ পরিচালিত হবে। মানে একটা পাওয়ার সেন্টার তৈরি করা, ক্ষমতার কেন্দ্র একটা তৈরি করা, যেখান থেকে সমগ্র ভারতবর্ষ পরিচালিত হবে। এরকম বিষয়টাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন বা কনসোলিডেশন অফ ব্রিটিশ রুল।
আচ্ছা, সৌমেন এবং শান্তনু অ্যান্সার করেছো। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্ট 1770 কি বলা হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং বোম্বে আর মাদ্রাসের গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে নিয়ে আসা হলো, সাবঅর্ডিনেট করা হলো। যেখানে বলা হলো যে এই দুটো প্রভিন্সের গভর্নর গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করবে? রিপোর্ট করবে। ঠিক আছে, সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই দুটো প্রভিন্সের গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে আনা হলো। আগে কিন্তু ছিল না, প্রত্যেকটা গভর্নর তাদের একই ক্ষমতা ছিল, একই পদমর্যাদা ছিল। গভর্নর অফ বেঙ্গলের যা ক্ষমতা, মাদ্রাসেরও তাই, বোম্বেরও তাই। কিন্তু গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং অন্য দুটো প্রভিন্সের গভর্নরকে কি করা হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট করা হলো। যেখানে অন্য দুটো প্রভিন্সের গভর্নরকে কি করতে হবে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, অর্জুন ডি আর সি দুটো অ্যান্সার করেছো। আচ্ছা চলো, এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বোথ 1 and 2। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ ছিল না যখন আমরা পরাধীন ছিলাম। তো ভারতীয়দের এটা দাবি ছিল, ভারতীয়দের এটা আন্দোলন ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনে ভারতীয়দের অংশগ্রহণ কি করতে হবে? নিশ্চিত করতে হবে। তো এরকমই একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এর মাধ্যমে, যেখানে বলা হলো যে লেজিসলেটিভ যে ওয়ার্ক, লেজিসলেটিভ ওয়ার্ক মানে কি? যে আইন তৈরির যে কাজ, সেখানে কিছু ভারতীয় পার্টিসিপেট করতে পারবে। কিরকম? এই যে লেজিসলেটিভ কাজের জন্য বলা হলো যে 12 জনের কি হবে? একজন লেজিসলেটিভ কাউন্সিলর থাকবে। 12 জন লেজিসলেটিভ কাউন্সিলর। এই 12 জনের মধ্যে 6 জন হবে হচ্ছে নন অফিসিয়াল। নন অফিসিয়াল মানে যারা ব্রিটিশ গভর্নমেন্টের কর্মচারী হবেন। আর এই নন অফিসিয়াল হিসাবে গভর্নর জেনারেল ইন্ডিয়ানদের কি করতে পারবেন? নমিনেট করতে পারবে। নন অফিসিয়াল হিসাবে ইন্ডিয়ানদের নমিনেট করা যাবে এই 12 জনের মধ্যে। এই 12 জনকে বলা হতো লেজিসলেটিভ কাউন্সিল। মানে এই 12 জন গভর্নর জেনারেল কাউন্সিল যখন কোনো আইন তৈরির কাজ করবে, সেই মিটিং এ পার্টিসিপেট করবে এই 12 জন। কি বললাম? ভালো করে শুনো। গভর্নর জেনারেল ইন কাউন্সিল যখন কোনো আইন তৈরির কাজ করবে, তার জন্য যে মিটিং,
সেই মিটিং এ এই 12 জন কি করবে, পার্টিসিপেট করবে। আর এই 12 জনের মধ্যে 6 জন হবে নন অফিসিয়াল, মানে যারা ব্রিটিশ গভর্নমেন্টের কর্মচারী হবেন। আর এই নন অফিসিয়াল হিসাবে গভর্নর জেনারেল ইন্ডিয়ানদের নমিনেট করতে পারবে। ঠিক আছে, ওকে। সেকেন্ড যে স্টেটমেন্ট, এটাও কারেক্ট। চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে ভারতবর্ষের সমস্ত ক্ষমতা, সিভিল, মিলিটারি, লেজিসলেটিভ, সমস্ত ক্ষমতা গভর্নর জেনারেল ইন কাউন্সিলের আন্ডারে আনা হয়েছে। সমস্ত ক্ষমতা, সিভিল, মিলিটারি, রেভিনিউ, লেজিসলেটিভ, সমস্ত ক্ষমতা। তো মাদ্রাস এবং বোম্বের হাতে লেজিসলেশনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। তারা আর আইন কানুন করতে পারবে না, সমস্ত আইন কানুন হবে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের দিক থেকে। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের দ্বারা মাদ্রাস এবং বোম্বেকে লেজিসলেশনের পাওয়ার ফিরিয়ে দেওয়া হলো, যেটা কেড়ে নেওয়া হয়েছে। এবং অন্যান্য যে প্রভিন্স গুলো, যেরকম বেঙ্গল, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এই সমস্ত প্রভিন্সে কি করা হলো, আলাদা করে লেজিসলেটিভ বডি তৈরি করা হলো, যে তারা তাদের মতো করে কি করবে, আইন কানুন করবে। তো বেঙ্গলে যে লেজিসলেটিভ বডি, সেটা এস্টাবলিশড হলো 1862 তে। তো বর্তমানে আমরা যখন আমাদের বিধানসভার ইতিহাস আলোচনা করি, সেই ইতিহাস আলোচনা শুরু হয় 1862 থেকে, যখন বেঙ্গলে প্রথম কি হচ্ছে, একটা লেজিসলেটিভ বডি এস্টাবলিশড হচ্ছে। তাহলে ডিসেন্ট্রালাইজড দ্য লেজিসলেটিভ পাওয়ার। ডিসেন্ট্রালাইজড মানে কি, ক্ষমতা ভাগ করে দেওয়া, যে একটা কেন্দ্র থেকে সমস্ত কিছু নির্ধারণ হবে না, প্রভিন্স গুলোও কি করতে পারবে, তাদের মতো করে প্রয়োজনীয় আইন কানুন করতে পারবে। দ্যাট ইজ কল্ড ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতা একটা কেন্দ্রে থাকবে না, একটা কেন্দ্র থেকে সমস্ত কিছু সিদ্ধান্ত কাজ হবে না। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে বোথ 1 and 2। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের এই যে জায়গাগুলো, এই যে আইনগুলো, এই আইনের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো আমি মনে করি এগুলো কঠিন, এগুলো আমাদের বুঝতে কোথাও একটুখানি অসুবিধা হয়, কিন্তু এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এগুলো আমাদেরকে পড়তে হবে, এগুলো আমাদেরকে বুঝতে হবে, অ্যান্সার করতে হবে। চলো দেখো 9 নম্বর প্রশ্ন। ওকে, দুটো অ্যান্সার আমি পেয়েছি, তো আমি এখানে ইয়ার গুলো পাশে লিখে দিচ্ছি। ওকে, তাহলে যদি এবার বলি আমি, 4 1 সরি, ও ভুল করছি,
সরি ভুল করছি, 2 4 1 3, 2413 কোথায় আছে? 2413 ডি অ্যান্সার। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন। প্রশ্নগুলো মনে হচ্ছে একটু বেশি কঠিন হয়ে গেছে নাকি? আচ্ছা, শান্তনুর অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি, কঠিন হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এগুলো সবটাই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে, সবটাই সিলেবাসের মধ্যে। যে ডাব্লিউবিসিএস যদি বলো, তাহলে সবটাই কিন্তু সিলেবাসের মধ্যে। এখানে এমন একটা প্রশ্ন নেই যে প্রশ্ন কখনো আমাদের ডাব্লিউবিসিএস মেন এক্সামে আসে। ঠিক আছে, যদি 2014 সালের পর থেকে ডাব্লিউবিসিএস এর মেন এক্সাম যদি দেখো, প্রশ্ন যদি দেখো, তো দেখবে এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু পড়তে হবে। ওকে, চলো 10 নম্বর প্রশ্ন। এখানে সঠিক যেটা উত্তর বলে দিই, আর্টিকেল 13 ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে বলা আছে কোন আইন যদি মৌলিক অধিকারের বিরোধী হয় তাহলে সেই আইনটা বাতিল হবে। আর্টিকেল 13-এ বলা আছে, আশা করি আমরা পড়েছি, আমরা জানি। যদি কোনো আইন মৌলিক অধিকারের বিরোধী হয় তাহলে সেই আইনটা বাতিল হবে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদেরকে আইন করতে হবে। তাহলে এবার সেই আইন যদি মৌলিক অধিকারের বিরোধী হয় তাহলে সেই আইন বাতিল হবে। এবং আমাদের সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল এবং মৌলিক অধিকারের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, তো সেখানে মৌলিক অধিকার হচ্ছে অগ্রাধিকার পাবে, প্রিভেল। ওকে, তো আর্টিকেল 31C আমাদের সংবিধানে যুক্ত হলো 25th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, যেখানে বলা হলো কি যে ডিরেক্টিভ প্রিন্সিপালের দুটো প্রিন্সিপাল, একটা হচ্ছে 39C আর একটা হচ্ছে 39B। জাস্ট এই দুটো প্রিন্সিপাল, সমস্ত নয়। ডিরেক্টিভ প্রিন্সিপালের এই দুটো প্রিন্সিপাল ইমপ্লিমেন্টেশনের জন্য যদি কোনো আইন করা হয় এবং সেই আইন যদি কোনো কারণে আর্টিকেল 14, আর্টিকেল 19 বা আর্টিকেল 31 এর বিরোধী হয়, তাও সেই আইনটা কি হবে? কার্যকর হবে, আইনটা বাতিল হবে। আমি আবারও বলছি, আর্টিকেল 31C তে কি বলা আছে? ডিরেক্টিভ প্রিন্সিপালের দুটো প্রভিশনস, ডিরেক্টিভ প্রিন্সিপালের দুটো প্রভিশনস, একটা হচ্ছে আর্টিকেল 39C আর একটা হচ্ছে আর্টিকেল 39B। এই দুটো প্রভিশনস ইমপ্লিমেন্টেশনের জন্য সরকার যদি কোনো আইন করে এবং সেই আইন যদি মৌলিক অধিকারের আর্টিকেল 14, 19 এবং 31 এর বিরোধী হয়, তাও সেই আইনটা কার্যকর হবে, আইনটা বাতিল হবে না। ঠিক আছে, তাহলে এখানে সঠিক যদি আমরা উত্তর বলি, তো সঠিক উত্তর হবে হচ্ছে 1 and 2। ঠিক আছে, 3 কেন হচ্ছে না? কারণ আর্টিকেল 31 অ্যাবলিশড হয়ে গেছে, নেই তো। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাবলিশড হয়ে গেছে রাইট টু প্রপার্টি। তাহলে 31 কি করে করব? তার জন্য এই অ্যান্সার হচ্ছে আর্টিকেল 14 and 19। ওকে, যদি আর্টিকেল 31 এক্সিস্ট করতো তাহলে 31 ও অ্যান্সার হতো না। পড়ো পড়ো, একটু ডিটেলসে পড়ো, ওপর ওপর পড়লে কিন্তু হবে না। যে লেভেলের এখন কম্পিটিশন দেখতে পাচ্ছ তো।
একে তো পরীক্ষার এই অবস্থা, তার উপরে আবার কম্পিটিশন, যেখানে 1 নম্বর 2 নম্বরও হচ্ছে ম্যাটার করে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে উত্তর হবে হচ্ছে ডি। অবশ্যই রাইট টু প্রপার্টি লিগ্যাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ কনস্টিটিউশন রাইট। তার কারণ কি? আর্টিকেল 300A তে রাইট টু প্রপার্টির উল্লেখ আছে, তাই এটা সাংবিধানিক অধিকার। তাহলে স্যার রাইট টু ভোট, তাহলে স্যার ওটা হলো কোনটা হবে? একই হবে, রাইট টু ভোট যদি এখানে থাকে, রাইট টু ভোটও আমাদের অ্যান্সার হবে লিগ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কনস্টিটিউশন। ওকে, ঠিক আছে, রাইট টু ভোটের ক্ষেত্রেও একই হবে, লিগ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ কনস্টিটিউশন। ওকে, দেখো 12 নম্বর প্রশ্ন কি হবে উত্তর? জানো, এখানে অ্যান্সার হবে হচ্ছে অল। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19। তো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আন্ডারে আমরা যে অধিকারগুলো পেয়ে থাকি তার মধ্যে হচ্ছে ফ্লাইং ন্যাশনাল ফ্ল্যাগ। আমরা আমাদের দেশের প্রতি যে আনুগত্য, আমাদের যে জাতীয়তা বোধ, সেটা প্রকাশের জন্য আমরা ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করতেই পারি। আমরা করি না 15 আগস্ট, 26 জানুয়ারি, আমরা আমাদের বাড়ির ছাদে বা আমরা আমাদের পাড়ায় ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করি না? এটা কোথাও বলা নেই যে ন্যাশনাল ফ্ল্যাগ একমাত্র সরকারি অফিস বা সরকারি যারা আধিকারিক তারাই হোস্ট করতে পারবে না, আজকে আমরাও করতে পারি। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন, রাইট টু সাইলেন্স, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। সাইলেন্সও তো একটা এক্সপ্রেশন, সাইলেন্সও তো একটা এক্সপ্রেশন। তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি পড়াশোনা করেছো, তুমি সাইলেন্স থাকলে তার মানে কি? তুমি আইদার পড়াশোনা করেছো বা করোনি, তাহলে সাইলেন্সও তো রিপ্লাই। আর কাস্টিং ভোট, বলতে পারো স্যার কাস্টিং ভোট কি করে হয়? আমি যখন ভোট দিচ্ছি তখন আমি আমার মতামত দিচ্ছি, আমি আমার মতামত প্রকাশ করছি, তাহলে সেটা এক্সপ্রেশনের আন্ডারে নয়? ভোট দেওয়া মানে তুমি তোমার ওপিনিয়ন দিচ্ছ, তাহলে ওপিনিয়ন তো এক্সপ্রেশন, প্রকাশ করা। তাহলে ভোট যে তুমি দিচ্ছ, তুমি তোমার রাজনৈতিক মত প্রকাশ করছো, তাহলে এগুলো সবগুলোই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের হচ্ছে আন্ডারে, মানে আর্টিকেল 19 এর আন্ডারে এক একটা অধিকার। ঠিক আছে, সুপ্রিম কোর্ট যখন নোটার জাজমেন্ট দিচ্ছে তখন সুপ্রিম কোর্ট বলছে যে ভোট দেওয়ার যেরকম আমাদের অধিকার আছে, ভোট না দেওয়ারও অধিকার আছে।
তাহলে আর্টিকেল 19 যেরকম আমাদেরকে অধিকার দিচ্ছে ভোট দেওয়ার, আমাদেরকে অধিকার দেয় ভোট না দেওয়ার, তার জন্য নোটা সুপ্রিম কোর্ট বললো ইভিএম এ ইউজ করতে হবে। যারা কন্টেস্ট করছে তারা যদি আমার পছন্দ না হয় তো আমি নোটাতে ভোট দিব, নেগেটিভ ভোটিং। আমার পছন্দ নয় কাউকে, তাও আমাকে চুজ করতে হচ্ছে, তাহলে তো সেটা আমার ওপিনিয়ন বা এক্সপ্রেশনের এগেনস্টে। মানে আমার পছন্দ নয় তাও আমাকে বেছে নিতে হচ্ছে, তাহলে আমার কাছে ওই অপশন থাকা উচিত যে আমার কাউকে পছন্দ নয়, তাই না? চলো দেখো 13 নম্বর প্রশ্ন। আচ্ছা চলো, তো সঠিক যেটা উত্তর এখানে, সঠিক উত্তর হবে হচ্ছে বি, 103 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, EWS আমাদের সংবিধানে যুক্ত হলো। আর্টিকেল 15, আর্টিকেল 16 অ্যামেন্ডেড হলো। EWS, ইকোনমিক্যালি উইকার সেকশনস, 103 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা উইমেন রিজার্ভেশনস ইন্ট্রোডিউসড হয়েছে। ঠিক আছে, এবং তার জন্য ফান্ডামেন্টাল রাইটের কোনো কিছু অ্যামেন্ডমেন্ট হয়নি। চলো কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, অ্যান্সার হবে 79, কম্পোজিশন অফ পার্লামেন্ট, 79। ইজ নট ট্রু বলেছে, অ্যান্সার হবে হচ্ছে এখানে বি। আর্টিকেল 51, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কি বলা রয়েছে? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এখানে বলা রয়েছে যে আমরা আন্তর্জাতিক যে নিয়ম কানুন আমরা সেগুলো মেনে চলবো, এবং কোন দেশের সাথে যদি আমাদের কোনো সমস্যা হয় তো আমরা মেডিটেশনের মাধ্যমে সেটাকে সমাধান করব না, সেটাকে আমরা সমাধান করব আরবিট্রেশনের মাধ্যমে। মানে আজকে ইন্ডিয়ার সাথে যদি কোনো দেশের সমস্যা হয় তো ইন্ডিয়া এবং সেই দেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কি করবে? সেই সমস্যার সমাধান করবে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ভারত সমাধান করবে না। তার জন্য দেখবে ভারত বারংবার বলে এসছে যে কাশ্মীর ইস্যু সমাধানের ক্ষেত্রে ভারত কোনো তৃতীয় পক্ষকে কি করবে না? অ্যালাউ করবে না। কাশ্মীর সমস্যা ভারত সমাধান করবে পাকিস্তানের সাথে
আলোচনার মাধ্যমে। কিন্তু সেই আলোচনায় কোনো তৃতীয় পক্ষকে ভারত কি করবে না, অ্যালাউ করবে না। ঠিক আছে, তাহলে আর্টিকেল 51-এ একদম স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে এনকারেজ সেটেলমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডিসপিউট বাই আরবিট্রেশন, মানে আলোচনার মাধ্যমে। যার সাথে সমস্যা হয়েছে আমি তার সাথে আলোচনা করব, কোনো তৃতীয় পক্ষকে আমি অ্যালাউ করব। ঠিক আছে, একদম আমাদের সংবিধানে বলে দেওয়া রয়েছে। দেখো 16 নম্বর প্রশ্ন। ঠিক আছে, পরের দিন থেকে আমি তাহলে সোজা প্রশ্ন করবো, কারণ আমার মনে হয় তোমাদের পড়াশোনা নেই এই জায়গাগুলো। স্যার বেশি সোজা করবে না তাহলে স্যার এই কোশ্চেনটা ঠিক আছে স্যার, অসুবিধাই হচ্ছে না স্যার। কিছু কমন স্যার ভুল হচ্ছে ঠিকই, তো শিখছি স্যার। হ্যাঁ স্যার, বেশ ভালোই লাগছে। তা আগের দিন চ্যাপ্টার বলে দেবেন তাহলেই হবে। ও তো একটু নেক্সট পড়ে দিন রাখবো বলে তাহলে। দিলাম, তোমার তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ে আসবে। স্যার কোশ্চেনের মান আচ্ছা, কোন ঠিক স্যার আছে। ঠিক আছে স্যার, এর থেকে সহজ করলে স্যার আছে স্যার। শিখতে পারবো না। কোশ্চেন স্যার মান একদম ঠিক আছে। একবার। কারণ এখানে প্রশ্নগুলো তো মানে অ্যাকচুয়ালি তোমাদের কনসেপ্টকে হচ্ছে ক্লিয়ার করবে, কনসেপ্টকে হচ্ছে বিল্ড করবে। আচ্ছা দেখো 16 নম্বর প্রশ্ন, নন ভাইলেন্স আর্টিকেল 48 ডিরেক্টিভ প্রিন্সিপাল কি বলা রয়েছে, প্রহিবিশন অফ এনিম্যাল স্লটারিং। এনিম্যাল স্লটারিং কে প্রহিবিট করার কথা বলা রয়েছে আর্টিকেল 48, তাহলে নন ভাইলেন্স না। সেপারেশন অফ পাওয়ার আর্টিকেল 50 ডিরেক্টিভ প্রিন্সিপাল কি বলা রয়েছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ কি থাকবে, সেপারেটেড থাকবে, তার মানে কি সেপারেশন অফ পাওয়ার। পার্লামেন্টারি সিস্টেম এরকম কোন প্রিন্সিপাল বা প্রভিশনের উল্লেখ ডিপিএসপি তে নেই, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে নেই, পার্লামেন্টারি সিস্টেমের কোন বিষয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, নন ভাইলেন্স আর্টিকেল 48, সেপারেশন অফ পাওয়ার আর্টিকেল 50। ঠিক আছে, ওকে। পার্লামেন্টারি সিস্টেম এরকম কোন প্রিন্সিপালের উল্লেখ ডিরেক্টিভ প্রিন্সিপালে হচ্ছে নেই, ডিপিএসপি তে নেই। স্যার স্লটার অফ অ্যানিমাল ওটা কোনটা বললেন স্যার? আর্টিকেল 48, স্যার prohibition কিন্তু of prohibition of slaughter of cow, claves, draught and milch animal, মানে এক কথায় যদি বলো এনিম্যাল স্লটারিং প্রহিবিটের কথা বলা হয়েছে আর্টিকেল 48। কিন্তু স্যার এবারে স্যার নিউজটা দেখেছেন স্যার, ইন্ডিয়া বিকেম দ্য 4th কান্ট্রি টু এক্সপোর্ট মিট। হ্যাঁ অবশ্যই, তাহলে অবশ্যই। স্যার ওখানে ওটা কি কেন হলো স্যার? ডিপিএসপি তো এটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তো সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করে না। সরকার এটা কার্যকর করতে পারে আবার নাও পারে। ঠিক আছে, আর্টিকেল 47 ডিপিএসপি যেখানে অ্যালকোহল প্রহিবিট করা আছে, হ্যাঁ স্যার। প্রহিবিশন অফ কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস। তাহলে এবার তুমি আমাকে বলো তাহলে ভারতবর্ষে অ্যালকোহল কিভাবে লিগাল? হ্যাঁ স্যার সবই লিগাল স্যার। একই বিষয়, কারণ ডিপিএসপি সরকারের উপর কোনো বাধ্যবাধকতা আরোপ করে না, সরকার ডিপিএসপি কার্যকর করে। তাই ভারতবর্ষে দেখবে কিছু রাজ্য যেখানে কিন্তু অ্যালকোহল প্রহিবিটেড, নট অল স্টেট। যেমন উড়িষ্যা স্যার। বিহারে, হ্যাঁ। বাট নট অল স্টেট। তাহলে আজকে গুজরাট বিহার কার্যকর করেছে, অন্যান্য স্টেট গুলো করেনি। তাহলে এই যে এনিম্যাল স্লটারিং কে প্রহিবিট করা, এটা হোল ইন্ডিয়াতেও হতে পারে, আবার চাইলে পার্টিকুলার কোন স্টেটও প্রহিবিট করতে পারে। ঠিক আছে, তো ডিপিএসপি তো সরকারের উপর কোনো বাধ্যবাধকতা আরোপ করে না যে সরকারকে করতেই হবে। সরকার তার মতো করে কি করবে, ডিরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করবে। করবে। ঠিক আছে, চলো হ্যাঁ, স্যার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ডি, অল।
সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিসের উল্লেখ রয়েছে প্রিয়াম্বলের পাশাপাশি। জেনে রাখো এটা, প্রিয়াম্বলে যেরকম সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল জাস্টিসের উল্লেখ রয়েছে, তার পাশাপাশি উল্লেখ রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। আর ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আর্টিকেল 38-এ উল্লেখ রয়েছে এই সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিসের। ঠিক আছে, এই প্রশ্নটা, এই 18 নম্বর প্রশ্নটা, এটা তোমরা পলিটি কতটা ভালো জানো বা কতটা জানো না সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে তোমাদের আইকিউ। দেখি কতজন এটার উত্তর করতে পারছো। এই প্রশ্নের উত্তর দেওয়া বা না দেওয়া ডিপেন্ড করবে তোমাদের আইকিউ। পলিটিতে তোমাদের কি নলেজ আছে ডাজ নট ম্যাটার, ম্যাটার করবে তোমাদের আইকিউ। একদম সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন। তোমরা এখানে অনেকেই বলতে পারো যে স্যার ফান্ডামেন্টাল রাইট তো বিদেশিরাও পেয়ে থাকে, কিন্তু বিদেশিরা সমস্ত ফান্ডামেন্টাল রাইট পায় না, সাম। তাহলে সমস্ত ফান্ডামেন্টাল রাইট অ্যাক্সেস করার, এনজয় করার প্রথম শর্ত হচ্ছে তোমাকে ভারতের নাগরিক হতে হবে। আজকে যারা ভারতে, যারা বিদেশি রয়েছে, যারা ফরেনার্স রয়েছে, তারা কিছু মৌলিক অধিকার পেয়ে থাকে, নট অল। তাহলে সমস্ত মৌলিক অধিকার যদি তোমাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে অন্যতম এবং প্রধান শর্ত হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, তাই না? ওকে, তো এখানে কিন্তু এটা পলিটির নলেজ নয়, এটা হচ্ছে তোমার কমন সেন্স, যে সমস্ত মৌলিক অধিকার পাওয়ার জন্য আমাকে ভারতের নাগরিক হতে হবে। আমি যদি বিদেশি হই তো আমি সমস্ত মৌলিক অধিকার পাবো না, কিছু মৌলিক অধিকার আমি পাবো, আর্টিকেল 20, আর্টিকেল 21, এরকম কিছু মৌলিক অধিকার। When is a bill referred to a select committee? Select committee মানে কি? যে একটা কমিটি, যে কমিটি বিলটাকে কি করবে, এক্সামাইন করবে। ঠিক আছে, সিলেক্ট কমিটি কি করছে, একটা বিলকে এক্সামাইন করছে, এক্সামাইন করে রিপোর্ট দেবে। তো কি বলছে, when is a bill referred to a select committee? When the bill drafted, after giving cabinet approval, after raising the bill in the house, after the bill was passed in parliament. Passed হয়ে গেলে আর এক্সামাইন করে কি লাভ? তাহলে তো ডি প্রথমেই গেল। তাহলে একটা বিল সিলেক্ট কমিটির কাছে তখনই পাঠানো হবে যখন বিল হাউসে কি হবে, ইন্ট্রোডিউসড হবে। তাহলে এখানে সঠিক যদি আমি উত্তর বলি তো উত্তরটা কিন্তু হচ্ছে সি, সঠিক উত্তর। ধরো লোকসভাতে কি হলো, একটা বিল ইন্ট্রোডিউসড হলো, লোকসভাতে কি হলো, একটা বিল ইন্ট্রোডিউসড হলো। এবার লোকসভা কি করলো, সেই বিলটা সিলেক্ট কমিটির কাছে পাঠিয়ে দিল। এবার সিলেক্ট কমিটি বিলটা এক্সামাইন করে লোকসভার কাছে রিপোর্ট দেবে, এবং তারপরে লোকসভা বিলটাকে পাস করাতে পারে, আবার নাও পারে। ঠিক আছে, তাহলে বিল ইন্ট্রোডিউসড হওয়ার পর বিল কি হবে, সিলেক্ট কমিটির কাছে যাবে ফর এক্সামিনেশন। চলো লাস্ট প্রশ্ন আজকের সেশনে, এবং আমি আবারও বলছি তোমাদের নেক্সট যেদিন ক্লাস থাকবে সেদিন
তোমাদের কোশ্চেন অ্যান্সার যে সেশন, সেই সেশনটা হবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওপর। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ভালো করে পড়ে আসবে, এবং যদি কোথাও কোনো ডাউট হয়, যদি কোথাও কোনো অসুবিধা হয় পড়তে বা বুঝতে, অবশ্যই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে দেবে। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার সেশন আমাদের নেক্সট ডেতে হবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের। চলো 20 নম্বর প্রশ্ন। স্পিকারের অ্যাডভাইজার কে? ওকে, চলো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সেক্রেটারি জেনারেল। এই সেক্রেটারি জেনারেলের কাজ হচ্ছে স্পিকারকে অ্যাসিস্ট করা লোকসভা পরিচালনার ক্ষেত্রে। তাই সেক্রেটারি জেনারেল হচ্ছে স্পিকারের অ্যাডভাইজার লোকসভা পরিচালনার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। তো চলো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, এবং আমি আবারও বলছি পরবর্তী ক্লাস কোশ্চেন অ্যান্সার সেশন, বা পরবর্তী আমাদের ক্লাসের টপিক হবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্যার এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবেন স্যার। গ্রুপে বলতে আমি অফিসকে পাঠিয়ে দেবো, অফিস গ্রুপে দিয়ে দেবে। ঠিক আছে স্যার। স্যার আমি খুব ভালো office কোশ্চেন থেকে স্যার, এরকমই কোশ্চেন করবেন স্যার নেক্সট বার স্যার। ঠিক আছে, আমি বললাম তো নেক্সট দিনকে কোশ্চেন অ্যান্সার সেশন হিস্টোরিক্যাল হ্যাঁ, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডের উপর হবে, ইজি টু হার্ড কোশ্চেন্স। খুব ভালো কোশ্চেন স্যার, আপনি এরকমই করবেন স্যার। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।